নমস্কার, আমি আকাশ। আপনি এসেছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতে চোখে বুঝে বড় খবরে একদিনে আক্রান্ত প্রায় 2800, কঠোর বিধিনিষেধ জারি হতে পারে রাজ্যেও প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে সময় থাকতে সতর্ক হয়ে রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ আটকাতে সচেষ্ট রাজ্য প্রশাসন। নবান্ন থেকে এদিন যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্য সরকারি অফিসগুলিতে ফিরতে চলেছে 50% হাজিরার নিয়ম। এদিন নবান্নের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতেই প্রস্তাবের কথাই বলা হয়েছে। লকডাউনের পর গত অক্টোবর মাসে 50% কর্মী নিয়ে সরকারি অফিসগুলিতে কাজ চালানো হয়েছিল। করোনা সংক্রমণ বাড়তে থাকায় ফের সেই নির্দেশেই বলবৎ করতে চলেছে রাজ্য। একই সঙ্গে করোনা পরিস্থিতির উপর নজরদারির জন্য গত বছর যে কমিটিগুলি চালু করা হয়েছিল সেগুলিকেই ফের সক্রিয় করার কথাও বলা হয়েছে। তৈরি থাকতে বলা হয়েছে সরকারি হাসপাতালগুলিকেও। এমনকি প্রয়োজনে আগের মতোই কন্টেনমেন্ট জোন ঘোষণা করে সংক্রমণ নিয়ন্ত্রণের পথে হাঁটতে পারে রাজ্য সরকার। গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 2783, মৃত্যু হয়েছে 7 জনের। গত কয়েকদিন ধরেই রাজ্যে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। রাজ্যে নির্বাচন চলায় যেভাবে স্বাস্থ্য উপেক্ষিত হচ্ছে এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। ইতিমধ্যে মহারাষ্ট্র, পাঞ্জাব ও ছত্তিশগড়ের মতো রাজ্যগুলিতে করোনার দ্বিতীয় ধাক্কা মারাত্মক রূপ ধারণ করেছে। এর ফলে এখন থেকেই সতর্ক হতে চাইছে রাজ্য প্রশাসন। এদিন করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকেও অন্যান্য স্বাস্থ্যবিধির সঙ্গে নাইট কারফিউ জারি করার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যগুলিতে। তবে নতুন করে গোটা দেশে আর লকডাউন হবে না, সেই আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার। পরবর্তী খবর, সিআরপিএফকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মমতাকে শোকজ কমিশনের। কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করে রাখার নিদান দিয়ে বিপাকে মমতা বন্দ্যোপাধ্যায়। ফের নির্বাচন কমিশনের রোষানলে পড়েছেন তিনি। বৃহস্পতিবার রাতেই তাকে নোটিশ পাঠিয়ে মন্তব্যের ব্যাখ্যা চেয়েছে কমিশন। আগামীকাল রাজ্যে তৃতীয় দফার ভোটের দিন অর্থাৎ 10ই এপ্রিলের মধ্যেই তৃণমূল সুপ্রিমোকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে চলতি বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে জনমানুষে ক্রমশই অসন্তোষ দানা বাঁধছে। প্রথম 3 দফায় বহু জায়গায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের বাধা দান, হুমকি এবং বিজেপিকে ভোট দেওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠছে। এমনকি তৃতীয় দফার ভোটের দিন এক তরুণীর শিরোধানিরও অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় বাহিনীর একপেশে ভূমিকা নিয়ে বারবার ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার কোচবিহারের এক জনসভা থেকে ভয় দেখিয়ে এলে কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করে রাখার নিদান দিয়েছিলেন। তৃণমূল সুপ্রিমোর ওই মন্তব্য নিয়ে বিতর্ক দেখা দেয়। বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে মমতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। সেই দাবি মেনে বৃহস্পতিবার রাতেই তৃণমূল সুপ্রিমোকে শোকজ করে নির্বাচন কমিশন। শোকজের নোটিশে গত 27শে মার্চ ও 7ই এপ্রিল কেন্দ্রীয় বাহিনী নিয়ে তার মন্তব্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ব্যাখ্যা চেয়েছেন কমিশন। আগামীকাল শনিবার সকাল 10টার মধ্যে জবাব চাওয়া হয়েছে। 5 পাতার দীর্ঘ নোটিশে গত 28শে মার্চ একটি টিভি চ্যানেলে এবং গত 7ই এপ্রিল কোচবিহারের জনসভায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূল সুপ্রিমোর মন্তব্য উল্লেখ করা হয়েছে। ওই মন্তব্যের জন্য আদর্শ নির্বাচন আচরণবিধির 186 এবং 189 ধারা এবং ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির 505 নম্বর ধারা অনুযায়ী কেন তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়েছেন কমিশনের সচিব রাকেশ কুমার। উল্লেখ্য, এই নিয়ে এক সপ্তাহের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে 2 বার শোকজ করল নির্বাচন কমিশন। প্রথমবার প্রকাশ্যে মুসলিমদের ভোট চাওয়ার জন্য তাকে শোকজ করা হয়। যদিও কমিশনের শোকজ নোটিশকে গুরুত্ব দিতে চাননি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। পাল্টা হুঙ্কার ছেড়ে বলেছেন, একবার কেন 10 বার নোটিশ পাঠালো একই কথা বলবো। পরবর্তী খবর, আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। ভ্যাপসা গরম কাটিয়ে মুক্তি কলকাতায়। শুক্রবার ভ্যাপসা গরম কাটিয়ে শহর এবং শহরতলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। উল্লেখ্য, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা 33.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি নিচে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে শুক্রবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। শহর এবং শহরতলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 9 এবং 10ই এপ্রিল কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আগামী 2 দিন প্রায় সর্বত্র জেলাতেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 9 তারিখে সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টি হবে। তবে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে। বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের সব জেলাতেই। উল্লেখ্য, রবিবার সন্ধ্যাবেলাতেই বদলেছিল আবহাওয়া। ভ্যাপসা গরম কাটিয়ে সন্ধ্যাবেলাতেই বইতে থাকে ঝোড়ো হাওয়া। মুহূর্তেই হয় পারদ পতন আর ছিটে ফোটা বৃষ্টি। সোমবার সারাদিন তার জেরেই ঠান্ডা ছিল আবহাওয়া। তবে মঙ্গলবার থেকে ফের গুমোট গরমের দাপট শুরু হয় রাজ্যে। বাড়তে থাকে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে ফের স্বস্তির খবর শোনালো কলকাতা আবহাওয়া দপ্তর। বড় খবর, ফের বড় ধাক্কা। লাগাম ছাড়া ভোজ্য তেলের দাম পুরনো রেকর্ড চুরমার করেছে সর্ষের তেলেরও। সর্ষের তেলের দামে রীতিমতো চোখে সর্ষে ফুল দেখছেন সাধারণ মানুষ। লাগাতার ভোজ্য তেলের দাম বৃদ্ধি
বৃদ্ধি ফলে চোখে রীতিমতো সর্ষের ফুল দেখছেন সাধারণ মানুষ। বিগত 1 বছর ধরে সর্ষে তেল সহ সকল প্রকারের ভোজ্য তেলের দাম 35% থেকে 95% পর্যন্ত বেড়েছে। বিশেষত কবেই সর্ষের তেলের দাম 150 টাকা কিলো প্রতি ছাড়িয়েছে, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কম করতে কেন্দ্রের প্রয়াসে এখনো পর্যন্ত কোনো ফল পাওয়া যায়নি। সূত্রের খবর, খুব তাড়াতাড়ি কেন এমন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে সেই সমীক্ষা করা হবে, তারপরে জিনিসপত্রের দাম হয়তো কমতে পারে। সূত্রের খবর, বিগত 1 বছরে ভোজ্য তেলের দাম লাফিয়ে লাফিয়ে ভারী দাম বেড়েছে। সমস্ত রকমের ভোজ্য তেলের দাম 95% বেড়েছে। এখনো পর্যন্ত সয়াবিনের 40% দাম বেড়েছে, কেননা চীনের প্রবলভাবেই এই তেলের চাহিদা বেড়ে চলেছে। ব্যবসায়ীদের মধ্যে যতই কমুক, কোনোভাবেই রিফাইন তেলের দাম 140 টাকার কম হওয়ার কোনো সম্ভাবনা নেই। গত বছর লকডাউনের সময়ে লিটার প্রতি রিফাইন তেলের দাম ছিল 90 থেকে 95 টাকা। লকডাউনের ফলে বিভিন্ন তেলের মিল বন্ধ ও উৎপাদন বন্ধ থাকার ফলে এতটাই দাম বাড়তে শুরু করেছে যে সাধারণ মানুষের মাথায় হাত উঠেছে। শুধুই ভোজ্য তেলই নয়, মুগ ডাল, মটর ডাল, অড়হর ডাল সহ প্রতিটি ডালের দামই আকাশ ছুঁয়েছে, ফলে ধুঁকছে। পরবর্তী বড় খবর, মমতাকে বেগম বলায় শুভেন্দুকে শোকজ কমিশনের। এবার নির্বাচন কমিশনের নজরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের এই বিজেপি প্রার্থীকে বৃহস্পতিবার শোকজ নোটিশ পাঠিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম সম্বোধন করায় শুভেন্দুর কাছে জবাব চেয়েছে কমিশন। নন্দীগ্রামের ভোট গ্রহণ থেকে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলে সম্বোধন করে শুভেন্দু। আগামী 24 ঘন্টার মধ্যেই উত্তর দিতে বলা হয়েছে কমিশনের তরফে। নন্দীগ্রামে দাঁড়িয়ে মমতা বেগম বলায় তীব্র আপত্তি জানিয়ে সেদিন কমিশনে দ্বারস্থ হয় তৃণমূল। অভিযোগ জানানো হয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তার ভিত্তিতেই আজ বিজেপি নেতাকে শোকজের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। কেন ও কিসের ভিত্তিতে প্রতিপক্ষ প্রার্থীকে এহেন ভাষায় আক্রমণ করা হয়েছে তার জবাব আগামী 24 ঘন্টার মধ্যেই কমিশনে লিখিত আকারে জানাতে হবে নন্দীগ্রামের প্রার্থী শুভেন্দু অধিকারীকে। তৃণমূলের করা অভিযোগের বিস্তারিত খতিয়ে দেখে আজ শুভেন্দু অধিকারীকে এই চিঠি পাঠিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের তরফে পাওয়া চিঠির বিষয়ে সংবাদ মাধ্যমকে কিছুই জানাতে চাননি শুভেন্দু অধিকারী। পরবর্তী খবর, ভোট গ্রহণের আগেই মারাত্মক অভিযোগে বিজেপির প্রার্থী শ্রাবন্তীর বিরুদ্ধে এফআইআর। বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা ছড়ায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় রোড শো ঘিরে। রোড শোতে যোগ দেওয়ার কথা ছিল মিঠুন চক্রবর্তীরও, কিন্তু অনুমতি সংক্রান্ত জটিলতার কারণে তা বাতিল হয়ে যায়। এবার সেই ঘটনায় অভিযোগ দায়ের হলো বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। পুলিশি অনুমতি না নিয়ে রোড শো করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পর্ণশ্রী থানায় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে বৃহস্পতিবার এফআইআর দায়ের করা হয়েছে পুলিশের তরফে। তবে ঠিক কী কারণে রোড শো বাতিল করা হলো তার কোনো নির্দিষ্ট কারণ দেখায়নি পুলিশ। এদিন শ্রাবন্তী নিজের বাড়ির সামনে থেকে আদর্শ পল্লী পর্যন্ত রোড শো করেন। সকাল থেকে মিঠুন চক্রবর্তী রোড শো ঘিরে মানুষের উত্তেজনা ছিল তুঙ্গে, কিন্তু তা স্থগিত রাখতে হয় বিজেপিকে। এরপরই বিজেপি কর্মীরা পর্ণশ্রী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিরও অভিযোগ ওঠে। ঘটনাস্থলে ছুটে যান শ্রাবন্তী। এরপরই থানায় ঢুকে পুলিশের সঙ্গে কথা বলেন শ্রাবন্তী। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন পুলিশ তাকে রোড শো বাতিলের নির্দিষ্ট কোনো কারণ দর্শাতে পারেনি। বিজেপির দাবি ছিল রোড শো এর আগাম অনুমতির আবেদন করা সত্ত্বেও তাদের এই কর্মসূচির করতে দেয়নি পুলিশ। অন্যদিকে পুলিশের দাবি রোড শো এর জন্য বুধবার বিজেপির তরফে যে আবেদন করা হয় তা নির্বাচন কমিশনের সুবিধা পোর্টালের মাধ্যমে করা হয়, কিন্তু নির্বাচন কমিশন থেকে কোনো উত্তর আসেনি। সেই কারণে পুলিশের পক্ষে অনুমতি দেওয়া সম্ভব হয়নি। পুলিশের দাবি ভোটের 48 ঘন্টা আগে এ ধরনের বড় রোড শো করতে গেলে নির্বাচনের বিধি মেনেই তা করতে হয়। প্রসঙ্গত আগামী 10 এপ্রিল চতুর্থ দফায় বেহালা পশ্চিমে ভোট গ্রহণ, আর তার আগে খোদ প্রার্থী বিরুদ্ধেই দায়ের হলো এফআইআর। পরবর্তী খবর, মোদি বিরোধী সেই ইসলামী বক্তার নামে ডিজিটাল আইনি মামলা। মোদি বিরোধী সেই শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে বাংলাদেশে। মামলার পর তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বৃহস্পতিবার সকালে র্যাবের মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বলেন, গাজীপুর মহানগরের গাছায় এক ওয়াজে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় মাদানির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। তিনি জানান, বুধবার সকালে তাকে নেত্রকোনায় তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মামলার পর রাতে তাকে গাছা থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে মামলার বরাতে পুলিশ জানিয়েছে, গাছা থানাবিদ বোর্ডবাজার এলাকার শীতক ফ্যাক্টরির ভিতর গত 10 ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে প্রশাসন সম্পর্কে নানা উস্কানিমূলক মন্তব্য করে তা ইউটিউবে ছাড়েন মাদানি। এর কারণেই ব্রাহ্মবাড়িয়া, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে ধ্বংসাত্মক কার্যকলাপ সংঘটিত হয়। র্যাব জানায়, মাদানির কাছ থেকে যে মোবাইল ফোন উদ্ধার করা হয় তাতে আপত্তিকর কিছু ভিডিও পাওয়া গেছে। নরেন্দ্র মোদীর সফরের বিরুদ্ধে গত 25 মার্চ বিক্ষোভকালে ঢাকার মতিঝিল এলাকা থেকে রফিকুলকে আটক করেছিল পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ওই ঘটনার মামলায় তাকে আসামি করা হয়নি। পরবর্তী বড় খবর, সাবধান, ফেসবুকের 61 লক্ষ ভারতীয় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে। একটি হ্যাকিং ওয়েবসাইটে ফেসবুকের প্রায় 50 কোটি গ্রাহকদের ব্যক্তিগত তথ্য পাওয়া গিয়েছে। এর ফলে গোটা বিশ্বজুড়ে এখন ফেসবুক ব্যবহারকারী আতঙ্কে রয়েছেন। সেই তথ্যের মধ্যে আছে নাম, ফোন নম্বর, বাড়ির ঠিকানা, জন্ম তারিখের মতো প্রয়োজনীয় তথ্যগুলি। ইতিমধ্যেই ফেসবুক এই নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। এর আগেও 2019 সালে ফেসবুক থেকে এই ধরনের তথ্য ফাঁস হয়েছিল। টেলিগ্রাম অ্যাপে মাত্র $20 পরিবর্তে এই তথ্য পাওয়া যাচ্ছিল। এদিকে 2021 সালে ফাঁস হওয়া এই ডেটাবেসে রয়েছে আফগানিস্তানের 5.5 লাখ
বাংলাদেশে 38 লক্ষ ও ভারতের 61 লক্ষ ব্যবহারকারী তথ্য। এর ফলে বহু মানুষের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘটনাক্রমে সাইবার ক্ষেত্রে ভারতের তথ্য সংরক্ষণ বিষয়ে আইন এখনো লোকসভায় আটকে রয়েছে, পাশ হয়নি। এর ফলে ভারতের যাদের তথ্য ফাঁস হয়েছে তাদের আইনি সংরক্ষণ দেওয়া যাবে না বলে মনে করছেন আইনজীবীরা। শুধুই ফেসবুক নয়, মুভিউইক নামে আর একটি পেমেন্ট অ্যাপের তথ্য ফাঁস হয়ে গিয়েছে। এদিকে এবারে ফেসবুকের যে তথ্য ফাঁস হয়েছে সেটি একেবারে বিনামূল্যে পাওয়া যাচ্ছে একটি ওয়েবসাইটে। সেখানে ব্যক্তিগত চ্যাটের তথ্যও আছে, যদিও ফেসবুকের অফিসিয়ালি টুইটার হ্যান্ডেলে এই নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।